প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি প্রথমে এলিট ইউটিউব চ্যানেলের ইতিহাস ক্লাসে প্রত্যেকে স্বাগত জানাই। আমরা বিগত ক্লাসে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ইউনিট 1, যার নাম হচ্ছে ইতিহাস পাঠ, সেই ইতিহাস পাঠের দুটো পর্ব আমরা আলোচনা করেছি। আজকে যে জিনিসটা আলোচনা করব তার নাম হচ্ছে ইতিহাসের লিখনে গুরুত্বপূর্ণ তথ্য ও তার ব্যাখ্যা। আমরা আগের যে দুটি পর্বে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো তাহলে এলিট অ্যাপসটি ডাউনলোড করে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। ভিডিওর সাথে সাথে তোমরা সেই ক্লাসের নোটসগুলো পাবে এবং 300টি মতন এমসিকিউ কোশ্চেন পাবে, প্র্যাকটিস সেট পাবে এবং অডিও পাবে। এই সমস্ত কিছু সেই এলিটস অ্যাপসে পাবে। তাহলে আজকের যে আলোচনা শুরু করা যাক। আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটি হচ্ছে ইতিহাস লিখনে গুরুত্বপূর্ণ তথ্য ও তার ব্যাখ্যা। তাহলে দেখো, আজকের যে বিষয় যদি তোমরা মনে করো যে খুবই কঠিন, তাহলে এটা কঠিন মনে হবে, এবং যদি তোমরা এই ক্লাসের সঙ্গে যুক্ত থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে এই বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার বা সহজ লাগবে। তাহলে দেখো, এই যে বিষয়বস্তু যেটা হচ্ছে ইতিহাস লিখনে গুরুত্বপূর্ণ তথ্য তার ব্যাখ্যা, আমরা প্রত্যেকে যে ইতিহাস কি সেটা আমরা প্রত্যেকে জানি। তার কারণ পূর্বের যে ক্লাস, যে প্রথম পর্বের যে ক্লাস, সেখানে আমরা ইতিহাস কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো তাহলে ইতিহাস কি, তাহলে অনায়াসে আমরা বলতে পারবো, সেই পূর্বের ক্লাসের ভিত্তিতেই বলছি, ইতিহাস হলো অতীতে ঘটে যাওয়া যে মানব সভ্যতার যে বিবর্তনের কাহিনী, সেটা হচ্ছে ইতিহাস। আর ইতিহাস নিয়ে যারা চর্চা করে বা গবেষণা করে তাদেরকে আমরা বলি ঐতিহাসিক। আর এই ঐতিহাসিকদের কাজ হচ্ছে ইতিহাসের তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্যগুলিকে ব্যাখ্যা করা। তাহলে দেখো, এই যে আমাদের যে আজকের যে বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু, তার নাম হচ্ছে যে ইতিহাস লিখনে গুরুত্বপূর্ণ তথ্য ও তার ব্যাখ্যা। তাহলে এখানে আমরা ঐতিহাসিকরা যে সমস্ত তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্য ব্যাখ্যা সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকের যে অভিমত, সেই অভিমতগুলো নিয়ে আলোচনা করব এবং ইতিহাস তথ্য ব্যাখ্যা প্রসঙ্গে বিভিন্ন যে ঐতিহাসিক যে দৃষ্টিভঙ্গির যে উদ্ভব ঘটেছে, সেই সমস্ত যে দৃষ্টিভঙ্গিগুলো, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমাদের জানতে হবে কি যে ঐতিহাসিক তথ্যটা কি। তাহলে ঐতিহাসিক তথ্য বলতে যেটা বোঝায়, যে ঐতিহাসিক তথ্য বলতে অতীতের নথিবদ্ধ তথ্যকে বোঝায়। ঐতিহাসিকদের সর্বপ্রধান কাজ হলো নথিবদ্ধ তথ্যের বিচার বিশ্লেষণ ও পর্যবেক্ষণ, সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। আমরা যে প্রথম পর্বের যে ক্লাস, সেই ক্লাসে ঐতিহাসিক উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান উভয় নিয়ে আলোচনা করেছিলাম। সেই উপাদানগুলি তো ঐতিহাসিক তথ্য, সেই তথ্যের ভিত্তিতে আমরা যে ইতিহাস জানতে পারি। তাহলে ঐতিহাসিক তথ্য বলতে যে নথিবদ্ধ তথ্যকেই বোঝায়, মানে যেগুলোকে ইতিহাস জানার জন্য, অতীতের ইতিহাস জানার জন্য সেগুলোকে সংগ্রহশালাতে যেগুলো রাখা হয়, অতএব নথিবদ্ধ তথ্যকেই ঐতিহাসিক তথ্য বলা হয়। তাহলে ঐতিহাসিক তথ্য যেহেতু নথিবদ্ধ তথ্যকে, তাহলে একজন ঐতিহাসিকের যে প্রধান যে কাজ, সেই ঐতিহাসিক তথ্যগুলিকে কালেকশন করা এবং সেই তথ্যগুলি সঠিক ব্যাখ্যা করে যে নতুন যে ইতিহাস যে তথ্য, সেগুলো আমাদের কাছে প্রেজেন্টেশন করা। অর্থাৎ একজন ঐতিহাসিকের যে কাজ হবে শুধুমাত্র যে তথ্যগুলিকে দেওয়া আছে, সেই তথ্যগুলিকে যে মেনে নিয়ে সে সঠিক সিদ্ধান্তে পৌঁছে গেল, সেটা কিন্তু করলে হবে না, সেই তথ্যগুলির ব্যাখ্যারও প্রয়োজন আছে। তো তাহলে দেখো, এই যে ঐতিহাসিক তথ্য এবং তার যে ব্যাখ্যা, এই ঐতিহাসিক তথ্য এবং তার যে ব্যাখ্যা, এই প্রসঙ্গে ঐতিহাসিকদের অভিমত রয়েছে। বিভিন্ন ঐতিহাসিক তারা বলছে কি যে ঐতিহাসিক তথ্য ব্যাখ্যার প্রয়োজন আছে, আবার অনেক ঐতিহাসিক বলছে না, ঐতিহাসিক তথ্যের কোনো ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। তাহলে কারা কারা ঐতিহাসিক তথ্যের ব্যাখ্যার সাথে রয়েছে, সপক্ষে রয়েছে এবং বিপক্ষে রয়েছে, সমস্ত কিছু এই আলোচনার মধ্যে দিয়ে আমরা দেখব। তাহলে দেখো, ঐতিহাসিকদের মধ্যে যার নাম হচ্ছে সব থেকে জনপ্রিয়, তিনি হচ্ছেন ঐতিহাসিক E.H. কার। যে সমস্ত ঐতিহাসিকরা তাদের মন্তব্য ব্যক্ত করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে E.H. কার। E.H. কার, তাহলে E.H. কারের নাম প্রত্যেকেই শুনেছে। তার কারণ যে ইতিহাসের গোড়া বা ইতিহাসের যে সংজ্ঞা প্রসঙ্গে বা ইতিহাস যে হিস্টোগ্রাফি যে বিষয়টা, সেই সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য
ইএইচ কারের যে বইগুলো আছে সেই বইগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে আছে। তাহলে ইএইচ কার ঐতিহাসিক তথ্য এবং ব্যাখ্যা প্রসঙ্গে কি বলেছে সেটা দেখব। তাহলে দেখো, তিনি তার যে বিখ্যাত গ্রন্থ হোয়াট ইজ হিস্টোরি, ইতিহাস কি, এই গ্রন্থে তিনি যে ইতিহাস সে তথ্য এবং ব্যাখ্যা প্রসঙ্গে তার মন্তব্য ব্যক্ত করেছেন। তার মধ্যে দেখো উল্লেখযোগ্য একটা বক্তব্য হচ্ছে, ইতিহাস তথ্য ও ব্যাখ্যা দুটি সমানভাবে গুরুত্বপূর্ণ এবং তার মতে ইতিহাস হলো একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। অর্থাৎ তিনি এর মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছেন কি, যে একজন ঐতিহাসিক এবং তথ্য উভয়ই হচ্ছে পরস্পরের সম্পর্কযুক্ত। তাহলে ঐতিহাসিকের সঙ্গে তথ্য, এই তথ্যর সঙ্গে হচ্ছে ঐতিহাসিক একেবারে সম্পর্কযুক্ত। অর্থাৎ একটা দেহে যেমন আত্মা এবং দেহ থাকে, সেরকম হচ্ছে দেখো, যেমন আত্মা ছাড়া দেহ যেমন তার কোনো মূল্য নেই, মূল্যহীন, সেরকম দেখো যে দেহ ছাড়া আত্মার কোনো দাম নেই বা কোনো মূল্য নেই। তাহলে দেখো, দেহ এবং আত্মা যেমন পরস্পরের সম্পর্কযুক্ত, সেই রকমই যে ঐতিহাসিক এবং তথ্য উভয়ই হচ্ছে একে অপরের পরিপূরক। একজন ছাড়া আরেকজন কখনোই চলতে পারে না। তাই তো তিনি কোনোদিনও যে একজন ঐতিহাসিককে তার তথ্য থেকে কখনোই আলাদা করেননি। অতএব তিনি সবসময় ঐতিহাসিক এবং তথ্য উভয়কেই পাশাপাশি রেখেছেন। ইএইচ কার অন্যান্য ইতিহাস তথ্য এবং ইতিহাস তথ্য, এই দুটির মধ্যে ইতিহাসকে আলাদা করার গুরুত্ব, এই গুরুত্বর মাপকাঠি প্রসঙ্গে তার মন্তব্য ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন যে ইতিহাসের তথ্য অন্যান্য তথ্য থেকে কেন আলাদা। এই প্রসঙ্গে তিনি বলেছেন যে অতীতে ঘটে যাওয়া যে কোনো ঘটনায় যে ইতিহাস, এটা তিনি মেনে নেননি। অতএব অতীতে অনেক ঘটনাই ঘটেছে, সেগুলোকে কিন্তু ইতিহাসের মধ্যে তিনি রাখতে চাননি। অতএব অন্যান্য তথ্যকে তিনি ইতিহাসের মধ্যে রাখতে চাননি। তাহলে ইতিহাস তথ্য কোনগুলো? যেগুলো অতীতে ঘটেছে, এই মানব সভ্যতার মধ্যে ওই ঘটনাটা ঘটেছে এবং ওই ঘটনার মধ্যে থেকে তার যে ঐতিহাসিক যে বিভিন্ন যে উপাদান পাওয়া গেছে, সেটা যে আদৌ ঘটনাটা ঘটেছে কিনা, সেই সময়ে যে ঘটনাটা ঘটেছে কিনা, তার যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে কিনা, এই জিনিসগুলো তিনি দেখার কথা বলেছেন। অতএব তার কতটা সত্যতা রয়েছে, সেই সত্যটা কতটা যুক্তিসঙ্গত, সেগুলো বিচার বিশ্লেষণের মাধ্যমে সেটাকে যখন দেখছে কি যে হ্যাঁ সেই সময় সেই ঘটনাটা ঘটেছে, তখন সেটাকে ইতিহাসের পর্যায়ের মধ্যে রাখা হয়েছে, তখন সেটাকে বলছে কি যে ঐতিহাসিক তথ্য। সে কারণে ইএইচ কার অন্যান্য তথ্যর সঙ্গে ইতিহাসের তথ্যর যে আলাদা যে মাপকাঠি হিসাবে তিনি এই বিষয়টাকে ব্যাখ্যা করেছেন। ইএইচ কার তিনি ঐতিহাসিক ব্যাখ্যায় আর একটা ভালো যুক্তি দিয়ে তিনি ঐতিহাসিক যে ব্যাখ্যাকে ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে ঐতিহাসিক ব্যাখ্যায় নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং ঐতিহাসিক যে সত্যতা, এই তিনটা জিনিস যে থাকবে সেটা তিনি মেনে নেননি। অতএব তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে একটা ঐতিহাসিক ঘটনার মধ্যে সেখানে যে নিরপেক্ষ থাকতে হবে সেটা বাধ্যতামূলক নয়, সেটা যে বস্তুনিষ্ঠ হবে সেটা বাধ্যতামূলক নয়, এবং সেটা যে একেবারে সত্যতা থাকবে তার মধ্যে সেটা বাধ্যতামূলক নয়। অতএব ধরো সাপোজ কোনো একটা জায়গা, সেটা হচ্ছে মুসলিম এলাকা, হচ্ছে সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বেশি, সেখানে একটা ঐতিহাসিক উপাদান, সেখানে কিছু ঐতিহাসিক উপাদান পাওয়া গেল, সেটা হচ্ছে হিন্দু ধর্মের সঙ্গে রিলেটেড কিছু ঐতিহাসিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেল। তাহলে সেই জায়গাতে দেখো যেখানে হচ্ছে মুসলিম সংখ্যা বেশি, সেখানে হিন্দু ধর্মের কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেল। তাহলে সেখানে কি হবে, সেখানে কি যেহেতু সেখানে মুসলিমদের সংখ্যা বেশি, সেহেতু সেখানে যে ধর্মীয় দিক থেকে যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো পাওয়া গেল, সেগুলো কি এখানে ধর্মীয় ক্ষেত্রে সেখানে নিরপেক্ষতা অর্জন করবে? সেটা কিন্তু নয়। অতএব ঐতিহাসিক ব্যাখ্যায় যে প্রত্নতাত্ত্বিক উপাদানটি পাওয়া গিয়েছে, যে ধর্মের সঙ্গে রিলেটেড, সেটাই ব্যাখ্যা করবে। সেখানে কোনো ধর্মের হয়ে সেখানে কথা বলবে না। সেখানে বস্তুনিষ্ঠ যে ব্যাখ্যা এবং তথ্যের যে সত্যতা, সমস্ত কিছু যে একেবারেই যে থাকতে হবে সেটা কিন্তু নয়। ঐতিহাসিক তথ্য এবং ব্যাখ্যা প্রসঙ্গে আরেকজন ঐতিহাসিক মন্তব্য ব্যক্ত করেছেন, তিনি হলেন জন বিউরি। জন বিউরি তিনিও হচ্ছে একজন উল্লেখযোগ্য ঐতিহাসিক। তার যে বক্তব্য তিনি বলেছেন কি সেটা দেখব। ইতিহাস হলো কিছু ভাঙা
টুকরো দিয়ে জোড়া এক বিশাল ধাঁধা, যার অনেক টুকরো হারিয়ে গেছে। তাহলে দেখো এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে ইতিহাস হচ্ছে ভাঙা গড়া টুকরো, এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে তৈরি, এর মধ্যে অনেক কিছু হারিয়ে গেছে। তাহলে দেখো ইতিহাসের মধ্যে অনেক কিছু তথ্য আছে যেগুলো হচ্ছে খুবই অথেন্টিক, যার প্রসঙ্গে বা যার দিকে কোনো কিছু কলম ধরা যায় না। আবার অনেক ক্ষেত্রে আছে যেগুলো হচ্ছে ডাউটফুল, মনে হচ্ছে যেন সেখান থেকে কোনো কিছু হারিয়ে গেছে বা কোনো কিছু এখানে আরো কিছু ছিল। তো সেই কারণে দেখো যে বিউরি বলেছেন প্রাচীন যুগ এবং মধ্যযুগের ইতিহাস জানার ক্ষেত্রে যে সমস্ত তথ্যগুলো পাওয়া গেছে, সেক্ষেত্রে তিনি বলেছেন যে মধ্যযুগে এবং প্রাচীন যুগের ইতিহাস তথ্যের ক্ষেত্রে কিছুটা ছিদ্র রয়েছে। অতএব এই প্রাচীন যুগ এবং মধ্যযুগের ইতিহাস, সেটা তিনি বলতে চেয়েছেন কি যে প্রাচীন যুগের যে সমস্ত তথ্য পাওয়া গেছে, মধ্যযুগের যে সমস্ত তথ্য পাওয়া গেছে, এই সমস্ত যে তথ্য, এই সমস্ত তথ্য সেগুলো হচ্ছে ইতিহাস জানার ক্ষেত্রে পুরোপুরি ভাবে সঠিক নয়। অর্থাৎ তার মতামতের মধ্যে যুক্তি এটাই, আমরা প্রত্যেকে জানি যে প্রাচীন যুগের যে ইতিহাস জানার ক্ষেত্রে যে প্রধান যে উপাদান হিসাবে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানকে পেয়ে থাকি, বিভিন্ন জনশ্রুতি, এগুলোর মাধ্যমে আমরা প্রাচীন যুগের যে ইতিহাস সেটা আমরা জেনে থাকি। এবং মধ্যযুগের ইতিহাস আমরা জেনে থাকি যে বিভিন্ন যে ঐতিহাসিক পর্যটক যারা বাইরে থেকে এসেছিলেন এবং রাজাদের সভাকবিদের মাধ্যমে, তাদের যে রচনার মাধ্যমে সেই ইতিহাসটা জেনে থাকি। তাহলে প্রাচীন যুগটা যেহেতু প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করে আমরা ইতিহাসের যে তথ্য জানছি, কিন্তু মধ্যযুগের ইতিহাস তো লিখিত উপাদান, সেক্ষেত্রে কেন বিউরি তার যে মন্তব্যটা ব্যক্ত করেছেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। তাহলে বিউরি যেটা দেখাতে চেয়েছেন যে মধ্যযুগের যে ঐতিহাসিক বা সভাকবি যারা তাদের যে ইতিহাস লিখেছেন, সেটা হচ্ছে বিভিন্ন যে আত্মজীবনীমূলক যে গ্রন্থ, যেমন বাণভট্টের হর্ষচরিত, সমুদ্রগুপ্তের সভাকবি, হরিসেন কর্তৃক এলাহাবাদ প্রশস্তি, এই সমস্ত গ্রন্থের মাধ্যমে সবসময় রাজাদেরকে একটু বেশি করে দেখানো হয়েছে। তাহলে একটু বেশি করে দেখাতে গিয়ে সেই সময় যে সঠিক যে ইতিহাসটি, সেই সঠিক ইতিহাসটা মনে হচ্ছে কোথায় হারিয়ে গেছে। তাই তো বিউরি বলেছেন কি যে মধ্যযুগের এবং প্রাচীন যুগের যে ইতিহাস তথ্যের মধ্যে কোথাও যেন মনে হচ্ছে ছিদ্র রয়েছে। এই তথ্যের মধ্যে দিয়েই ফুটে উঠছে যে ইতিহাস হলো কিছু ভাঙা টুকরো দিয়ে জোড়া এক বিশাল ধাঁধা, যার অনেক টুকরো হারিয়ে গেছে। অতএব যে অতৃপ্ত বাসনা বা অতৃপ্ত চাহিদা থেকেই বিউরির মন থেকে এই যে বক্তব্যটা বেরিয়ে এসেছে। বিউরির যে মতামত, সেই মতামতকে আমিও সমর্থন করি। তার কারণ যে প্রাচীন যুগের এবং মধ্যযুগের যে ইতিহাসমূলক যে গ্রন্থগুলো আমরা পড়ি, সেই সমস্ত গ্রন্থগুলো সত্যিই যে বিউরি যা ব্যাখ্যা করেছে তার সঙ্গে অনেক কিছু মিলে যায়। সেই ইতিহাসগুলো জানার ক্ষেত্রে আমাদের কিছু আরো কৌতূহল থেকেই যায়। তার কারণ বাণভট্টের যে হর্ষচরিত যে গ্রন্থে তিনি হর্ষবর্ধনকে এতটাই মহান সম্রাট হিসাবে দেখিয়েছেন, তার যে মহান সম্রাট হিসাবে দেখানোর পিছনে তিনি যে যুক্তিগুলো দেখিয়েছেন, পরবর্তী ঐতিহাসিকরা তার সমালোচনা করেছেন। আর একজন সমালোচনা করা মানেই একজন পাঠকের কাছে সেই ইতিহাসটা সম্পর্কে একটা ধোঁয়াশার সৃষ্টি হবে। তো সেই কারণে বিউরির যে মতামত, সেই বিউরির মতামতকে আমি মনে প্রাণে সমর্থন করি। এখন প্রশ্ন হচ্ছে ঐতিহাসিকদের কর্মপদ্ধতি কেমন হবে? ঐতিহাসিকের কর্মপদ্ধতি কেমন হবে? যে আগের আলোচনাতে আমি যেটা বললাম, তথ্য উপস্থাপন করা এবং তার ব্যাখ্যা, তথ্য উপস্থাপন এবং তার ব্যাখ্যা। তো এই প্রসঙ্গেই যে বিতর্কের সৃষ্টি হচ্ছে কি যে একজন যে ঐতিহাসিকের সঠিক কাজটা কি হবে? শুধুমাত্র কি যে তথ্যের উপস্থাপন, সেই তথ্যের উপস্থাপন করে সেটাকে ছেড়ে দেবে, না সেই তথ্যের ব্যাখ্যা করবে? একজন ঐতিহাসিক কর্মপদ্ধতি কি হবে, সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। অতএব সে একজন ঐতিহাসিক সে কাজটা, সে কর্মটা সে কিরকম ভাবে পরিচালনা করবে। ঐতিহাসিকদের যে কর্মপদ্ধতি প্রসঙ্গে পক্ষে এবং বিপক্ষে দুটো গোষ্ঠীর উদ্ভব ঘটেছে। সেই পক্ষে এবং বিপক্ষে যে গোষ্ঠীগুলোর উদ্ভব ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো যে তথ্যের বিচার বিশ্লেষণের বিপক্ষে যুক্তি। প্রথমে আমি বিপক্ষ দিয়ে শুরু করি, তার কারণ পক্ষ এবং বিপক্ষ দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো যে পক্ষে যারা বলেছে তাদের যেমন তাদের সঠিক যুক্তি রয়েছে, এবং বিপক্ষে যারা বলেছে তাদেরও সঠিক যুক্তি রয়েছে। সেই যুক্তিগুলো আমরা
দেখবো। তাহলে দেখো বিপক্ষে যে যুক্তির প্রথমেই যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে দেখো একনিষ্ঠভাবে তথ্যের উপস্থাপন করা। তাহলে বিপক্ষে যে তথ্য উপস্থাপন এবং ব্যাখ্যা এই প্রসঙ্গে যারা বিপক্ষে যুক্তি দিয়েছেন তাদের মধ্যে যেটা প্রথমেই যে বিষয়টা রাখা হয়েছে একনিষ্ঠভাবে তথ্যের উপস্থাপন করা। অতএব ঐতিহাসিকের প্রধান কাজই হবে একনিষ্ঠভাবে তথ্যের উপস্থাপন করা। অতএব তথ্যের উপস্থাপন করা, শুধু তথ্যের উপস্থাপন করে দাও, যে তথ্যগুলো কালেকশন করা রয়েছে সেই তথ্যগুলো তুমি শুধুমাত্র উপস্থাপন করে দাও, দিয়ে তোমার কাজ শেষ করো। অতএব ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। যে সমস্ত তথ্য রয়েছে সেই তথ্যকে সঠিকভাবে উপস্থাপন করে তোমার কাজ তুমি শেষ করো। দ্বিতীয় যুক্তি কি আছে দেখবো। দ্বিতীয় যুক্তিতে যেটা রাখা হয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গি বিভ্রান্তকর ব্যাখ্যা। তাহলে দেখো এখানে যেটা বলা হয়েছে তথ্যের যদি ব্যাখ্যা করা হয় তাহলে সেখানে নিজস্ব দৃষ্টিভঙ্গি আসবে। সেখানে কি আসবে? নিজস্ব দৃষ্টিভঙ্গি। ধরো একজন ঐতিহাসিক সে একটা তথ্য উপস্থাপন করে গিয়েছে এবং তুমি সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করলে এবং সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণের পর তুমি সেটাকে উপস্থাপন করতে যাচ্ছ এবং উপস্থাপন করতে গিয়ে তোমার আবার নিজস্ব দৃষ্টিভঙ্গি সেখানে প্রয়োগ ঘটাচ্ছে। তাহলে কি হলো? আগের যিনি সেই তথ্যের উপস্থাপন করে গিয়েছিলেন সেই তথ্যটার তুমি মডিফাই করে তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগ করলে, তাহলে তার যে গুরুত্বটা সেখানে হারিয়ে গেল এবং সেখানে তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি সেখানে তুমি প্রয়োগ করলে এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে গিয়ে আগের যে যিনি ব্যাখ্যা করেছিলেন, যে তথ্যটা উপস্থাপন করেছিলেন, তার সঙ্গে একটা বিভ্রান্তিকর একটা পরিবেশ সৃষ্টি হলো, একটা বিভ্রান্তিকর পরিবেশ। তাহলে কি সেটা সঠিক হবে? তাহলে একজন ঐতিহাসিকের কাজই হবে কি যে তথ্যের ব্যাখ্যা প্রসঙ্গে না যাওয়াই ভালো। সেক্ষেত্রে নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং বিভ্রান্তিকর ব্যাখ্যা সৃষ্টি হয়, যা যে সঠিক তথ্য যে উপস্থাপনের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হয়। তাহলে তৃতীয় যুক্তি হিসাবে কি আছে দেখবো, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। তাহলে দেখো ঐতিহাসিক যদি কোনো একটা তথ্যকে ব্যাখ্যা করতে যান বা বিশ্লেষণ করতে যান, তাহলে একটু আগের যে পয়েন্টে যেটা বললাম নিজস্ব দৃষ্টিভঙ্গি এখানে চলে আসবে। আজকে আমি সেটাকে ব্যাখ্যা করলাম এবং আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগ করলাম, আবার অন্য কেউ সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করলো, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগ করলো, আবার কিছুদিন পর অন্য কেউ সেটা ব্যাখ্যা করলো। তাহলে কি হচ্ছে? সেখানে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা দিবে। তাহলে আগে প্রথম দিকে যিনি তথ্যটা উপস্থাপন করেছিলেন সেই তথ্য বিশ্লেষণ করতে গিয়ে যে ভিন্ন ভিন্ন যে দৃষ্টিভঙ্গি যে সূত্রপাত ঘটলো, সেক্ষেত্রে যে প্রথম যে কে করেছিল সেটাই একটা সময় হারিয়ে যাবে। অতএব প্রথম যে তথ্যটা যে কে উপস্থাপন করেছিল তার নামটা মুছে যাবে। অতএব যে তথ্য উপস্থাপন ও ব্যাখ্যা প্রসঙ্গে এই সমস্ত ঐতিহাসিকরা তারা যে ব্যাখ্যা বিশ্লেষণকে সর্বদা অ্যাভয়েড করে গেছে। অর্থাৎ তারা তথ্য উপস্থাপনকে তারা বেশি গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ এই ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেননি। তথ্যের বিচার বিশ্লেষণের ক্ষেত্রে এই সমস্ত ঐতিহাসিকরা তথ্যের বিচার বিশ্লেষণের বিপক্ষে যারা বলেছেন তারা বলেছেন স্বদেশ প্রেমকে বিসর্জন দিতে হবে। অর্থাৎ এই ব্যাখ্যার মধ্যে তারা যেটা বোঝাতে চেয়েছেন যে স্বদেশ প্রেমকে বিসর্জন দিতে হবে, তা না হলে ইতিহাসের অপব্যাখ্যা হবে। তার কারণ যে বিচার বিশ্লেষণের ক্ষেত্রে তারা স্বদেশ প্রেমকে বলেছেন কি যে আলাদাভাবে দেখ। তার কারণ স্বদেশ প্রেমকে যদি বেশি করে দেখা হয় যে নিজের দেশের প্রতি ভালোবাসা, তাহলে ইতিহাসের ক্ষেত্রে যেটা দেখা দিবে কি যে সেখানে যে স্বদেশ প্রেমের প্রতি যে ব্যাখ্যা করতে গিয়ে যে সঠিক যে ইতিহাস, সেই সঠিক ইতিহাসটা সেখানে লেখা নাও হতে পারে। অতএব নিজের দেশের যে রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি সেটাকে বেশি করে তুলে ধরা হতে পারে। তো সেই কারণে তো যে তথ্য বিশ্লেষণের বিপক্ষে যারা মত ব্যক্ত করেছেন তাদের মধ্যে যুক্তি দেখিয়েছেন কি যে স্বদেশ প্রেমকে বিসর্জন দেওয়া। অতএব স্বদেশ প্রেমকে সেটা বিসর্জন দিতে হবে, তা না হলে ইতিহাসের ক্ষেত্রে অপব্যাখ্যা হতে পারে। তাহলে দেখো যে তথ্য বিচার বিশ্লেষণের বিপক্ষে যারা যুক্তি দিয়েছেন সেই সমস্ত ঐতিহাসিক কারা ছিলেন তাদের নামগুলো দেখব এবং সেই ঐতিহাসিকদের অভিমতগুলো। যেটা প্রথমেই রাখা হয়েছে যে জার্মান ইতিহাসবিদ লিওপল্ড ভন র্যাঙ্কে, জার্মান ঐতিহাসিক যে র্যাঙ্কে, তিনি হচ্ছে যে তথ্য বিশ্লেষণের বিপক্ষে যুক্তি দিয়েছেন এবং তার যে মত
তিনি কি বলেছে সেটা দেখ। তিনি যেটা বলেছেন যে ঐতিহাসিকদের কাজ হলো একনিষ্ঠভাবে ঘটনার উপস্থাপনা। অতএব একজন ঐতিহাসিকের কাজ হবে যে একনিষ্ঠভাবে ঘটনাটার তথ্যের ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। তারপরে দেখবো কি আছে, পরের ঐতিহাসিক কে আছে দেখবো। তথ্য বিশ্লেষণের বিপক্ষে যুক্তি দিয়েছেন তাদের মধ্যে হচ্ছে মার্ক ব্লক। তিনি হচ্ছে ফরাসি ঐতিহাসিক মার্ক ব্লক। এরা হচ্ছে সবই হচ্ছে ভারতীয় নয়, সবাই হচ্ছে বাইরের ইউরোপীয় কান্ট্রি। তো দেখো মার্ক ব্লক কি যুক্তি দিয়েছেন যে ঐতিহাসিকের কাজ হলো বিচার করা নয় বোঝা। তাহলে দেখো একজন ঐতিহাসিক, সে ঐতিহাসিকের প্রধান কাজ হচ্ছে সেই ঐতিহাসিক তথ্যটাকে বোঝা, নট বিচার বিশ্লেষণ নয়। অর্থাৎ ঐতিহাসিকের কাজ হবে সে তথ্যটাকে ভালোভাবে পড়া এবং পড়ে সেটাকে বোঝা, সেটাকে বিচার বিশ্লেষণ করার ঐতিহাসিকের কোনো কাজ নয়। বিচার বিশ্লেষণ করা ঐতিহাসিকের, সে তথ্যটাকে বোঝা সেটা হচ্ছে ঐতিহাসিকের কাজ। পরবর্তীতে কি আছে দেখবো। পরবর্তী ঐতিহাসিক ব্রিটিশ ঐতিহাসিক জন বিউরি সম্পর্কে আগে আলোচনা করলাম। তাহলে জন বিউরি তিনি তথ্যের বিশ্লেষণের বিপক্ষে যুক্তি দিয়েছে। তিনি কি বলছে দেখবো। তিনি যেটা বলছেন, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় এর কমও নয়। তাহলে ইতিহাস হচ্ছে একটা বিজ্ঞান, হিস্ট্রি ইজ এ সায়েন্স। ইতিহাস হচ্ছে একটা বিজ্ঞান, নো মোর নো লেস, এর বেশিও নয় কমও নয়। অর্থাৎ তথ্য বিশ্লেষণ এবং ব্যাখ্যার বিরোধিতা করেছেন জন বিউরি। সেই কারণেই তো তিনি বলেছেন যে ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় এর কমও নয়। অর্থাৎ তোমাকে এই প্রসঙ্গে বিচার বিশ্লেষণ করে নতুন কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তথ্য বিশ্লেষণ করতে গিয়ে এক বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে, বিভ্রান্তিকর ভিন্ন মতামত দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে। সে কারণে তথ্যের বিশ্লেষণ এবং ব্যাখ্যা প্রয়োজন নয়। এই হলো তথ্যের বিচার বিশ্লেষণের বিপক্ষে যুক্তি। তথ্যের বিচার বিশ্লেষণের সপক্ষে যে ঐতিহাসিকরা তাদের অভিমত ব্যক্ত করেছেন। তাহলে তথ্যের যে বিচার বিশ্লেষণের যে সপক্ষে যারা যুক্তি দেখিয়েছেন তাদের যুক্তিগুলো কি সেগুলো দেখব। যে তথ্যের বিচার বিশ্লেষণের সপক্ষে সপক্ষে যুক্তির প্রথমে ঐতিহাসিকরা যে যুক্তিটা রেখেছেন সেখানে বলা হচ্ছে দেখো, বিচার বিশ্লেষণ ব্যাখ্যা ও মূল্যায়ন প্রয়োজন। তাহলে সপক্ষে যারা যুক্তি দেখিয়েছেন তারা বলছেন বিপক্ষে যুক্তির একেবারে পুরো উল্টো। এখানে যেটা বলা হচ্ছে বিচার করতে হবে, একটা তথ্যের উপস্থাপন করে ছেড়ে দিলে চলবে না, তার বিচার করতে হবে কি যে সেটা কতটা সঠিক কতটা ভুল সেটা বিচার করতে হবে, এবং তার বিশ্লেষণ ব্যাখ্যা মূল্যায়ন, তার ব্যাখ্যা বিশ্লেষণ এবং মূল্যায়ন সমস্ত কিছু করতে হবে। অর্থাৎ শুধুমাত্র তথ্যের উপস্থাপন করলাম আর সেটাকে ছেড়ে দিলাম সেটা করলে হবে না। অতএব তথ্যের উপস্থাপনের সাথে সাথে তার ব্যাখ্যা বিশ্লেষণ মূল্যায়ন সমস্ত কিছুই করতে হবে। দ্বিতীয় যুক্তি কি আছে সেটা দেখব। দ্বিতীয় যুক্তিতে যেটা রাখা হয়েছে, মানুষের সামনে প্রকৃত কারণকে তুলে ধরা। তাহলে এখানে যেটা বলা হয়েছে যে শুধুমাত্র তথ্যের উপস্থাপন করে ছেড়ে দিলাম, এখানে কি হচ্ছে কি যে অনেকদিন আগে কোনো কিছু লিখে গিয়েছে এবং সেটা আমরা পড়ছি এবং যা বলা হয়েছে সেটা আমরা মেনে নিচ্ছি, এবং আমাদের মনে যে কৌতূহল বা প্রশ্ন যেগুলো জাগছে সেগুলো কিন্তু কোনো কিছু করতে পারছি না। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সপক্ষে যে সমস্ত ঐতিহাসিকরা যুক্তি রেখেছেন তারা বলছে কি যে না, মানুষের মধ্যে প্রকৃত কারণকে তুলে ধরার জন্য তথ্যের ব্যাখ্যা বিশ্লেষণ এই সমস্ত কিছু প্রয়োজন। যদি একটা তথ্যে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ না করি কি যে সেই তথ্যটা কতটা সঠিক কতটা ভুল রয়েছে তার মধ্যে, কতটা কাল্পনিকভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেই সমস্ত কিছু তো ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমেই জানতে পারা যাবে। সেটাকে যদি আমরা থরলি মুখস্থ করি বা যেটা আছে সেটাকে আমরা পড়লাম এবং বুঝলাম এবং লিখে দিলাম, এক্ষেত্রে নতুন কিছু সৃষ্টি হওয়ার যে আশা সেটা থাকছে না। অতএব তথ্যের ব্যাখ্যা এবং বিশ্লেষণ উভয়ই প্রয়োজন, আর তার মধ্যে দিয়ে মানুষের সামনে যে প্রকৃত কারণকে তুলে ধরা হয়। অতএব যে নতুন কোনো তথ্য, সেই নতুন কোনো তথ্য যে সৃষ্টির যে আশা সেটা এখানে জাগ্রত হয়। তৃতীয় যুক্তি হিসাবে
যেটা রাখা হয়েছে এখানে দেখো যে কৌতূহল সৃষ্টি ও নতুন দিকের উন্মোচন, সেই আগের যে যুক্তির মতনই, যে এখানে যে তথ্য ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে গিয়ে যে নতুন কৌতূহল সৃষ্টি হচ্ছে এবং নতুন দিকের উন্মোচন হচ্ছে। অর্থাৎ দেখো যে আমরা একটা জায়গা সম্পর্কে একটা তথ্য জানি এবং সেটা হচ্ছে যে পরস্পর যে ধারাবাহিক অনুসারে আমরা সেই তথ্য জানছি এবং বিভিন্ন পরীক্ষাতে সেটা কিন্তু লিখছি। কিন্তু ওই জায়গাতে আমরা গিয়ে যখন দেখলাম কি যে আমরা সেই বইয়ে যে তথ্যটা আমরা পেয়েছি সেই তথ্যর সঙ্গে যে বাস্তবে সেখানে উপস্থিত হয়ে যে সমস্ত জিনিস আমরা চোখে দেখলাম পুরোটাই আলাদা। অতএব এখানে যে তথ্যটা আমরা বইয়ের পাতায় পড়ছি সেখানে অনেক কিছু কাল্পনিক জিনিস অ্যাড করা হয়েছে। তাহলে কি হলো যে এখান থেকে আমরা যেটা আমরা বুঝতে পারবো কি যে ওই যে তথ্যটা সেটা সঠিক নয়। তাহলে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে গেলাম এবং ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে যাওয়ার ফলে কি হচ্ছে কি যে নতুন একটা দিকের উন্মোচন ঘটছে, যে সেখানে একটা নতুন একটা যে সত্যতা সেখানে বেরিয়ে আসছে। তাহলে এই সমস্ত ঐতিহাসিকরা যে তথ্য এবং যে বিশ্লেষণ, এই তথ্য এবং বিশ্লেষণকে যে সপক্ষে যুক্তি দিয়ে দেখিয়েছেন কি যে এই ক্ষেত্রে কৌতূহল সৃষ্টি এবং নতুন দিকের উন্মোচন ঘটতে পারে। তৃতীয় যুক্তিতে কি আছে সেটা দেখব। চতুর্থ যে যুক্তি এখানে যেটা রাখা হয়েছে যে বিতর্কিত সমস্যার সমাধান, বিতর্কিত সমস্যার সমাধান। তাহলে দেখো একটা তথ্য, যে তথ্যে বিভিন্ন ঐতিহাসিক তারা বিতর্কিত ব্যাখ্যা সেখানে দিয়েছে। তাহলে এক্ষেত্রে যখন তুমি সেটা পড়তে যাচ্ছ, সেই বিতর্কিত ব্যাখ্যাটা তুমি সমস্যায় পড়ছো, তাহলে তোমার করণীয় কি? সেই বিতর্কিত ব্যাখ্যাটাকে ওনারা যেটা বলেছেন, ঐতিহাসিকরা যেটা বলেছে সেটা কি তোমার মেনে নেওয়া ঠিক হবে না সে তথ্যের যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ, এই তথ্যের যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সেটা জরুরি? কোনটা যেটা জরুরি সেটা হচ্ছে যে তথ্যের বিশ্লেষণ ও ব্যাখ্যা, তথ্যের বিশ্লেষণ এবং ব্যাখ্যা সেটা জরুরি। তথ্যের বিশ্লেষণ এবং ব্যাখ্যার মাধ্যমে যে বিতর্কিত বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হতে পারে। তাহলে বিভিন্ন বিতর্কিত সমস্যার সমাধান হতে পারে কার মাধ্যমে? তথ্যের বিচার বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন বিতর্কিত সমস্যার সমাধান হতে পারে, যেটা শুধুমাত্র যে তথ্যের উপস্থাপনের মাধ্যমে যে ঐতিহাসিক যদি তার যদি কর্ম যদি শেষ করে, সেক্ষেত্রে যে এই ধরনের যে বিতর্কিত যে সমস্যাগুলো সৃষ্টি হবে সেই সমস্যার কখনো সমাধান হবে না। অর্থাৎ যে সমস্ত ঐতিহাসিক যে সপক্ষে যুক্তি দিয়েছেন তারা এটা দেখানোর চেষ্টা করেছে কি যে বিভিন্ন বিতর্কিত যে সমস্যা, সেই বিতর্কিত সমস্যার সমাধান হতে পারে এই তথ্যের ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে। তথ্যের বিচার বিশ্লেষণ এবং ব্যাখ্যা এই প্রসঙ্গে যারা সপক্ষে যুক্তি দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা ছিলেন এবং তাদের অভিমতগুলো কি ছিল সেগুলো দেখব। তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যা এর সপক্ষে যারা যুক্তি দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে লর্ড অ্যাক্টন। তিনি কি বলছেন সেটা দেখব। ঐতিহাসিক তথ্যের বিশ্লেষণ ও মূল্যায়ন ছাড়া ইতিহাস চর্চা অর্থহীন এবং আকর্ষণহীন। তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন, বলছে যে ঐতিহাসিক তথ্যের বিশ্লেষণ এবং মূল্যায়ন এবং ব্যাখ্যা এগুলো ছাড়া ইতিহাস তথ্যের মূল্য হচ্ছে গুরুত্বহীন, তার কোনো গুরুত্বই নেই। একটা তথ্য সেটা ব্যাখ্যা বিশ্লেষণ এবং মূল্যায়ন করবে এবং তার মাধ্যমে ইতিহাস জানবে, সেটাই তো স্বাভাবিক। সেটা যদি সম্ভব না হয় তাহলে আমার ইতিহাস জেনে কি লাভ হলো? সেটা তো মুখস্থ বিদ্যা অর্জন হলো, সেটা তো ইতিহাস জানা হলো না। অতএব একজন ঐতিহাসিককে অবশ্যই ইতিহাস তথ্যের ব্যাখ্যা বিশ্লেষণ ও মূল্যায়ন করতেই হবে। ব্যাখ্যা বিশ্লেষণ এবং মূল্যায়ন ছাড়া ইতিহাসের তথ্য কোনো গুরুত্ব নেই, সেটা একেবারে মূল্যহীন। পরবর্তী ঐতিহাসিক কে আছে দেখব। পরবর্তী ঐতিহাসিক হচ্ছে E.H. কার। তার যে বিখ্যাত যে গ্রন্থ হোয়াট ইজ হিস্ট্রি, সেই ইতিহাসমূলক যে গ্রন্থ, সেই গ্রন্থে তিনি বলেছেন যে ঐতিহাসিকের আসল কাজ হলো মূল্যায়ন করা, নথিকরণ নয়। অর্থাৎ ঐতিহাসিকের কাজই হচ্ছে মূল্যায়ন করা, সেটাই তো স্বাভাবিক। একজন ঐতিহাসিকের হাত ধরেই তো আমরা বিভিন্ন তথ্য পাই। তো একজন ঐতিহাসিক যদি মূল্যায়ন না করবে, ব্যাখ্যা না করবে, বিশ্লেষণ না করবে, তাহলে ঐতিহাসিক তথ্য হিসেবে তার গুরুত্বটা কি? কোনো তো গুরুত্বই নেই তাহলে তার। অর্থাৎ যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, E.H. কার বলেছেন
কি যে ঐতিহাসিকের কাজ হবে মূল্যায়ন করা, নথিবদ্ধকরণ নয়, তথ্য শুধু জমা 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 করবে সেটা নয়, অর্থাৎ সেটা মূল্যায়ন করতে হবে। ইতিহাস চর্চা নিয়ে বিভিন্ন যে দৃষ্টিভঙ্গির উদ্ভব হয়েছে, বিভিন্ন যে দৃষ্টিভঙ্গির মধ্যে প্রথমে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে ইতিহাস চর্চা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি। তো বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে এখানে ইতিহাসকে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে প্রথমে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 1 নম্বরে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, জাতীয়তাবাদী ইতিহাস চর্চা। তারপরে 2 নম্বরে রাখা হয়েছে কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা, কেমব্রিজ ঐতিহাসিকরা কি বলেছেন সেগুলো এখানে আছে। 3 নম্বরে রয়েছে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা। 4 নম্বরে রয়েছে মার্ক্সবাদী ইতিহাস চর্চা। 5 নম্বরে রয়েছে নিম্ন বর্গের ইতিহাস চর্চা। আর 6 নম্বরে রয়েছে উত্তর আধুনিক ইতিহাস চর্চা। অতএব এই সমস্ত যে ঐতিহাসিক গোষ্ঠী তাদের যে মতামতগুলো আমরা প্রথম থেকে 1 থেকে শুরু করে সবগুলো আস্তে আস্তে আলোচনা করব। চলো তাহলে প্রথমে দেখা যাক যেটা রয়েছে। প্রথমে রয়েছে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা। জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের যে সৃষ্টি সেটা কোথা থেকে হয়েছিল? উপনিবেশবাদ। উপনিবেশবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছিল। তাহলে জাতীয়তাবাদ কথাটির সঙ্গে আমরা প্রত্যেকেই অতপ্রতভাবে জড়িত। তার কারণ আমার নিজের দেশ, নিজের জাতি, নিজের ধর্ম, নিজের সংস্কৃতি সমস্ত কিছুকে আমরা প্রত্যেকেই ভালোবাসি। হ্যাঁ, আর এখান থেকেই যে জাতীয়তাবাদী যে গোষ্ঠীর উদ্ভব ঘটেছে, যারা হচ্ছে নিজের যে স্বদেশ সমাজ সংস্কৃতির উপর গুরুত্ব দিয়ে নিজেদের জাতীয় গৌরব গাথা প্রচারের মাধ্যমে ইতিহাস চর্চা করে। নিজের যে সমাজ সংস্কৃতি জাতি সমস্ত কিছুর গুরুত্ব দিয়ে যারা ইতিহাস রচনা করে তারা হচ্ছে জাতীয়তাবাদী ইতিহাস গোষ্ঠী। আর এটা যে নিজের দেশের প্রতি যে এক ঐকান্তিক যে ভালোবাসা এবং নিজের জাতিকে যে শ্রেষ্ঠত্ব করে দেখানো, এক্ষেত্রে কতটা যে ভয়ানক হতে পারে তার আমরা উদাহরণস্বরূপ যে বিশ্বব্যাপী যে প্রথম বিশ্বযুদ্ধ, সেই প্রথম বিশ্বযুদ্ধকে ব্যাখ্যা করতে পারে। তার কারণ জার্মানির যে জার্মানির জাতি যে টিউটনিক, এই টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেছিলেন জার্মানির ইতিহাসবিদরা, কি যে জার্মানির টিউটনিক জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি অন্যান্য জাতিদের অপেক্ষা। আর এই শুধুমাত্র যে জার্মানি নয়, অন্যান্য দেশ তারাও নিজের দেশের যে জাতিকে শ্রেষ্ঠত্ব করে তুলতে চেয়েছিলেন, প্রচার করতে থাকেন, যেটা হচ্ছে হেরেনবক তত্ত্বের মাধ্যমে যে এই যে শ্রেষ্ঠত্ব প্রচার সেটা দেখানো হয়েছিল। আর এই নিজের জাতির যে শ্রেষ্ঠত্ব প্রচার এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হিসাবে দাঁড়িয়েছিল। আর এই শ্রেষ্ঠত্ব প্রচার টিউটনিক জাতিকে শ্রেষ্ঠত্ব প্রচার প্রমাণ করতে গিয়ে জার্মানি তার যে কতটা নৃশংসতার প্রমাণ দিয়েছিল তা আমরা প্রত্যেকে জানি। তো দেখো, এই যে নিজের যে জাতির যে শ্রেষ্ঠত্ব প্রচার, নিজের দেশের সমাজ সংস্কৃতির যে শ্রেষ্ঠত্ব প্রচার, এই প্রচার করতে গিয়ে যারা প্রচার করেছিলেন বা এই সমস্ত নিয়ে যারা চর্চা করেন তারাই তো হলেন জাতীয়তাবাদী গোষ্ঠীর ঐতিহাসিক। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, রমেশচন্দ্র দত্ত, তারাচাঁদ, অমলেশ ত্রিপাঠী। এরা প্রত্যেকজনই ছিলেন যে ভারতীয় ঐতিহাসিক, যারা হচ্ছে ভারতের যে জাতিকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে। এইগুলো তো ছিল ভারতীয় যে ঐতিহাসিকদের মধ্যে। এছাড়াও যে বাইরের যে ঐতিহাসিকদের মধ্যে ছিলেন মার্ক ব্লক, হেগেল, এই সমস্ত যে ঐতিহাসিক যারা ছিল যে জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মধ্যে অন্যতম। এরপরে কি আছে দেখবো। এবার হচ্ছে কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা। এই গোষ্ঠীর সাথে জাতীয়তাবাদী গোষ্ঠীর কি পার্থক্য? এখানে পার্থক্যটা হচ্ছে জাতীয়তাবাদী গোষ্ঠী, যেমন আমি বললাম, জাতীয়তাবাদী গোষ্ঠী নিজের স্বদেশ সমাজ সংস্কৃতি এগুলোকে একটু বেশি করে দেখিয়েছেন, এগুলো নিয়ে চর্চা করেছেন। কিন্তু এখানে দেখো যে কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা, এখানে এই সমস্ত ঐতিহাসিকরা যেখানে জাতীয়তাবাদকে সরিয়ে রেখেছে, আভ্যন্তরীণ এবং আঞ্চলিক যে সমস্ত যে স্বার্থ, এই সমস্ত কিছুকে যে গভীর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন। অর্থাৎ তাদের ক্ষেত্রে যে জাতীয়তাবাদটা অতটা গুরুত্ব নয়, যে অন্তর্নিহিত যে আঞ্চলিক যে সমস্ত যে দ্বন্দ্ব এবং সেগুলো ব্যাখ্যা, এই সমস্ত কিছুই হচ্ছে তাদের কাছে
গুরুত্বপূর্ণ। এখানে জাতীয়তাবাদকে সরিয়ে রেখে যে আভ্যন্তরীণ বিষয়গুলোকে, এক কথায় যে আভ্যন্তরীণ বিষয়গুলো অর্থাৎ জাতীয় রাজনীতিতে কি হচ্ছে সেটা বড় প্রসঙ্গ নয়, অর্থাৎ আভ্যন্তরীণ ক্ষেত্রে যে সমস্ত সমস্যার সমাধান করার জন্য এই সমস্ত ঐতিহাসিকরা তারা কলম ধরেছিলেন, যে সমস্যাগুলো হতো সেই সমস্ত সমস্যাগুলো প্রসঙ্গে তাদের কলম ধরে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জন গ্যালাহার, অনিল সিল, ফ্রান্সিস রবিনসন। তাহলে দেখো, অনিল সিল তিনি ছিলেন ভারতীয়, এরা ছিলেন ইউরোপিয়ান। তাহলে দেখো এর পরের কোন গোষ্ঠী রয়েছে সেটা দেখবো। এবার দেখো সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা, কোন এক গোষ্ঠী যে সাম্রাজ্যবাদকে বিশেষ গুরুত্ব দিয়ে তাদের ইতিহাস চর্চা শুরু করেছে, তাদেরকে বলছে সাম্রাজ্যবাদী গোষ্ঠী। তাহলে সাম্রাজ্যবাদ কি সেটা আমরা প্রত্যেকেই জানি, যে শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটেছিল অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব ঘটেছিল ইউরোপে তথা ইংল্যান্ডে, এবং শিল্প বিপ্লব ঘটার ফলে ইংল্যান্ডে প্রচুর পরিমাণে শিল্প দ্রব্য উৎপাদিত হয়েছিল। আর এই শিল্প দ্রব্য প্রচুর পরিমাণে উৎপাদিত হওয়ার ফলে সেই সমস্ত দ্রব্যগুলো বিক্রির জন্য প্রয়োজন ছিল বাজার, মার্কেটের প্রয়োজন ছিল মার্কেট। তাহলে ইউরোপ তথা ইংল্যান্ডে প্রচুর পরিমাণে দ্রব্য উৎপাদিত হওয়ার ফলে ইংল্যান্ডে তাদের দ্রব্য বিক্রি, তাদের যে চাহিদা সেটা পূরণ হয়ে গেছিল, এবং বর্ধিত দ্রব্য তার জন্য প্রয়োজন ছিল মার্কেট বা বাজারের, এবং সেই বাজারের খোঁজে তারা বেরিয়ে পড়লো। কোথায় বেরোলো? এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে তারা বেরিয়ে পড়লো বাজারের খোঁজে, এবং সেই বাজারগুলো তারা এশিয়া আফ্রিকাতে পেয়ে গেল। সেখানে তাদের উৎপাদিত দ্রব্যগুলো বিক্রি করলো। এবার এক জায়গার থেকে আবার অন্য জায়গাতে যাওয়ার জন্য এবং তাদের বাজারের খোঁজে এক জায়গাতে যখন উৎপাদিত দ্রব্য সমস্ত কিছু তারা বিক্রি করলো, এবং তারা তখন আরেকটা বাজারের খোঁজ করতে থাকলো। আর এইভাবে বাজারের খোঁজ করতে গিয়ে সৃষ্টি হলো সাম্রাজ্যবাদের, অর্থাৎ বাজার দখলের মধ্যে দিয়ে যে অঞ্চল দখল, দেশ দখলের যে নেশায় ইউরোপীয়রা ঔপনিবেশিক তারা মেতে উঠেছিল। এইভাবেই সৃষ্টি হয়েছিল সাম্রাজ্যবাদের। তাহলে এই সাম্রাজ্যবাদকে বা সাম্রাজ্যবাদী লালসাকে প্রাধান্য দিয়েছিলেন কিছু ইউরোপীয় ঐতিহাসিকরা, যারা মনে করেছিল সাম্রাজ্যবাদ হচ্ছে ইতিহাস চর্চার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সাম্রাজ্যবাদ সম্পর্কে তারা তাদের ইতিহাস লেখার যে কলমটা এই সাম্রাজ্যবাদের ওপরেই ধরেছিল। এই সাম্রাজ্যবাদী যে ঐতিহাসিক তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভিনসেন্ট স্মিথ। বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস, সেই গ্রন্থে আমরা দেখতে পাই জেমস মিলের নাম আমরা প্রত্যেকেই জানি, তিনি একজন প্রত্নতাত্ত্বিকবিদও ছিলেন। এরপর হচ্ছে উইলিয়াম জোন্স। সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম জোন্স, যিনি 1784-তে এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিলেন উইলিয়াম জোন্স। আর ইতিহাস চর্চার জন্য তিনি এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিলেন, যেখানে ইউরোপীয় তথা ইংল্যান্ডের সৈনিকরা ভারতে এসে ভারতীয়দের সাহিত্য দর্শন সম্পর্কে তারা জ্ঞান অর্জন করতে পারে। অর্থাৎ দেখো, পরবর্তীতে উইলিয়াম জোন্সের যে এশিয়াটিক সোসাইটি সেটা হচ্ছে সাম্রাজ্যবাদী যে ইতিহাস চর্চার কেন্দ্রে পরিণত হয়েছিল, সেটা আমরা প্রত্যেকেই জানি। এর পরবর্তীতে কি আছে দেখবো। এবার দেখো মার্ক্সবাদী ইতিহাস চর্চা। মার্ক্সবাদটা কি সেটা আগে জানতে হবে। কার্ল মার্ক্সের আদর্শ নিয়ে একদল ঐতিহাসিক তাদের ইতিহাস চর্চা শুরু করেছিলেন, তাদেরকে বলা হতো মার্ক্সবাদ। কার্ল মার্ক্স কে ছিলেন? একজন জার্মান ঐতিহাসিক। সে কার্ল মার্ক্সের আদর্শ তিনি সর্বদা বলতেন যে শোষণহীন শ্রেণীহীন সমাজ গড়ে তোলার ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সেখানে রাষ্ট্রের মালিকানার প্রাধান্যের কথা বলে তিনি সর্বহারা শ্রেণীর হাতে রাষ্ট্রের ক্ষমতা অর্পণের কথা বলেছিলেন। অর্থাৎ তার আলোচনার এবং তার ব্যাখ্যার মাধ্যমে যে বস্তুবাদী ব্যাখ্যাকে তুলে ধরেছিলেন। অর্থাৎ একদল ঐতিহাসিক যারা মার্ক্সের যে আদর্শ, এই আদর্শের ভিত্তিতে যে ইতিহাস চর্চা শুরু করেছিলেন, তারাকে বলা হতো যে মার্ক্সবাদী ঐতিহাসিক।
অর্থাৎ দেখো, যে কার্ল মার্কসের মতবাদে পরিচিত মার্ক্সবাদ নামে তিনি ইতিহাসের বিভিন্ন ঘটনাবলীর বস্তুবাদী ব্যাখ্যা করেছেন। প্রকৃতপক্ষে শ্রেণীর বিভক্ত সমাজের ইতিহাসই হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। অর্থাৎ শ্রেণী সংগ্রামের ইতিহাস। তিনি স্বপ্ন দেখতেন কি যে একটা সমাজ হবে যেখানে হচ্ছে সর্বহারারাই দেশের শাসনভার গ্রহণ করবে, শোষণহীন শ্রেণীহীন সমাজ গড়ে উঠবে, সেখানে যে ধনী শ্রেণী বলে কিছু থাকবে না, সেখানে সবাই সমান থাকবে। এই ধরনের যে মতামতের আদর্শের যারা বিশ্বাসী তারাই মার্ক্সবাদ নামে পরিচিত। এদের মধ্যে দেখো উল্লেখযোগ্য ছিলেন রজনীপাম দত্ত, রামচরণ শর্মা, ইরফান হাবিব, ভিবি কোশাম্বী, সতীশচন্দ্র মতো ব্যক্তিরা যারা হচ্ছে মার্ক্সবাদের যে আদর্শ, সেই মার্ক্সবাদের আদর্শকে তারা মনে প্রাণে মেনে নিয়েছিলেন। এরপরে কি আছে দেখবো। অ্যানাল ইতিহাস চর্চা। একদল ঐতিহাসিক যে মার্ক্সবাদের যে আদর্শ, সেই মার্ক্সবাদের যে আদর্শ সেখানে অর্থনীতিকে প্রাধান্য দেয়। তো এই সমস্ত যে ঐতিহাসিক যারা হচ্ছে কি অর্থনীতিকে বেশি গুরুত্ব না দিয়ে শুধুমাত্র সমাজ সংস্কৃতির ওপর নির্ভর করে যারা ইতিহাস রচনা করেন তাদেরকে বলছে অ্যানাল। 1929 সালে অ্যানালস পত্রিকা, সেই পত্রিকা প্রকাশিত হয়েছিল। এবার দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা। একদল ঐতিহাসিক যারা নিম্নবর্গের একেবারে সমাজের যে নিচু শ্রেণীর মানুষ তাদেরকে নিয়ে ইতিহাস চর্চা শুরু করছেন, তাদেরকে বলা হচ্ছে নিম্নবর্গের ঐতিহাসিক। অতএব দেখো নিম্নবর্গের যে ঐতিহাসিক তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, শহীদ আমিন, জ্ঞানেন্দ্র পাণ্ডে। অর্থাৎ এদের যে ইতিহাসের যে প্রধান বিষয়বস্তু ছিল যে নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে নিয়ে চর্চা করা। তাহলে এরাই হচ্ছে প্রথম যে ঐতিহাসিক গোষ্ঠী যারা হচ্ছে একেবারে সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষকে গুরুত্ব দিয়েছিল এবং তারা এটা দেখানোর চেষ্টা করেছিল যে নিম্ন শ্রেণীর মানুষকে যে সমাজ থেকে বাদ দেওয়া সেটা একেবারে গুরুত্বহীন। তাদের যে সমাজে যে গুরুত্ব রয়েছে তারা তাদের যে লেখনীর মাধ্যমে এবং তাদের যে ইতিহাস চর্চার মাধ্যমে সেটাকে একেবারে তুলে ধরার চেষ্টা করেছে। আলোচনা শেষ ঐতিহাসিক গোষ্ঠী হলেন উত্তর আধুনিক ইতিহাস চর্চা। একদল ঐতিহাসিক যারা এই সমস্ত যে জাতীয়তাবাদী ঐতিহাসিক, কেমব্রিজ ঐতিহাসিক এবং নিম্নবর্গ শ্রেণীর ঐতিহাসিক, এদের আলোচনা ছাড়াও তাদের যে নিজস্ব একটা দৃষ্টিভঙ্গির মাধ্যমে তাদের যে ইতিহাস চর্চা শুরু করেছিলেন সেটা হচ্ছে কি স্থাপত্য, সাহিত্য, ভাষা, রাজনীতি, বিভিন্ন দর্শন, চিন্তা এই মতামতের অন্তর্গত। অর্থাৎ এখানে যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছেন সেটা হচ্ছে কি সেখানে স্থাপত্য থাকবে। যে সমস্ত আগের যে আলোচনা সেখানে কিন্তু স্থাপত্য নিয়ে সেরকম আলোচনা হয়নি, দর্শন নিয়ে সেরকম আলোচনা হয়নি। এখানে স্থাপত্য, দর্শন এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মিশেল ফুকো, জাকো দেরিদা। এই ছিল আজকের আলোচনা। তোমরা যদি এই টপিকের উপর নোটস পেতে চাও, এমসিকিউ পেতে চাও, তাহলে অবশ্যই ইলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।